ওয়েলকাম ব্যাক প্রিয় লিসেনার। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের গাব গাছ ঘটনার দ্বিতীয় পার্ট শোনাবো। তো তারপর থেকে শুরু করছি। হাজী সাহেবের ছেলেও কিন্তু পরবর্তীতে গাছ না কাটার ইচ্ছা পোষণ করেন। তখন সেই লোকটা, যার নামটা ফকির ছিল, তো উনি বলে যে আমি গাছটা কাটব, এবং সে এমন কিছু কথা বলে যার ফলে হাজী সাহেবের ছেলে সে রাজি হয়ে যায়। মানে একটু তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, যেটা তার কাছে খারাপ লাগে, যার কারণে সে রাজি হয়ে যায়। আর হাজী সাহেবের ছেলেও কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখত। কোনো একজন খুবই বুজুর্গ টাইপের একজন মানুষ, সুন্দর চেহারা, এসে বলছে, বাবা এই গাছটা কেটো না, ক্ষতি হবে। তো যাই হোক, এই যে ফকির, সে তো বাড়িতে গিয়ে তার যন্ত্রপাতি ধার দিচ্ছে, সামনে সোমবার গাছ কাটবে। এখন তার মা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই এরকম অস্ত্রবাদ ধার দিচ্ছিস কেন? বলে গাছ কাটবো। কোন গাছ? হাজী সাহেবের গাব গাছ। তার মা বলে, খবরদার, ওই গাছ কাটবি না। তিনি অনেক নিষেধ করে, কিন্তু বলে যে না, ওটা আমি কাটবই। তো ওই রাত্রে এই ফকির একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে কেউ একজন এসে তাকে বলছে যে তুমি গাছটি কেটো না। কিন্তু সে এই স্বপ্নই মনে করে, কোনো ধরনের কোনো চিন্তাভাবনা সে করে না। সে সত্যি সত্যি ওই যে সোমবার চলে আসে, সে সোমবার সকালবেলা তার যে যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে যায়। তার সাথে কিন্তু কোনো সহযোগী নেই, সে একা এসেছে। কোনো সহযোগী তার সাথে কাজ করবে না এই গাছ কাটার বিষয়ে। এজন্য সে একাই চলে এসেছে, সে একাই এই গাছটা কাটবে। যদিও বাড়ির লোকজন অতটা রাজি না থাকলেও কিন্তু খুব যে অরাজি ছিল তা নয়। তারাও ইচ্ছা পোষণ করেছিল গাছটি কাটা হোক, যেহেতু কেউ কাটতে পারছিল না। এই কারণে তারা একটু অনিচ্ছা করছিল, স্বপ্ন দেখার কারণে। তো যাই হোক, সে কি করে, যেহেতু বড় গাব গাছ ছিল, সে গাছের উপরে উঠে যায়। চিন্তা করে যে ছোট ছোট ডালগুলো আগে কেটে নেই, তারপর গোড়া কেটে গাছটা ফেলে দেব। সে যখন গাছে ওঠে, মানে একটু উপর দিকে ওঠে, মানে উপর থেকে কাটতে কাটতে তো নিচ দিকে নামতে হবে ডাল কাটার জন্য। সে যখন উপর দিকে ওঠে, সে খুব মৃদু স্বরে কান্নার শব্দ শুনতে পায়। মনে হচ্ছে অনেক মানুষ মানে মৃদু শব্দ করে কান্নাকাটি করছে। সে চিন্তা করে, কি ব্যাপার, এরকম কান্নাকাটির আওয়াজ আসে কোথা থেকে? আশেপাশের কেউ কান্নাকাটি করছে কিনা। তখন খুব ভালো করে খেয়াল করে, না তো, আশেপাশে থেকে কোনো কান্নাকাটির আওয়াজ আসে নাই, গাছ থেকেই আসছে। বিষয়টা সে আসলে তার মনের ভুল এরকম চিন্তা করছে। এর মধ্যে কি হয়, সে এক ধাক্কা খেয়ে গাছ থেকে ঠাস করে নিচে পড়ে যায়। ব্যথাও পায়, কিন্তু হাত পা ভাঙেনি আর কি। তো এভাবে নিচে পড়ে তার জেদ বেড়ে যায়। যেই গাছের জন্য আমি নিচে পড়ে গেলাম, সেই গাছ আমি কেটেই ছাড়ব, গাছ না কেটে আমি যাব না। ব্যথা পেয়েছি, তাতে কি হয়েছে? সে চিন্তা করে যে ডাল কাটবো পরে, আগে গোড়া থেকে কাটি, গাছে আর উঠব না। এই চিন্তা করে সে কড়া দিয়ে গাছের গোড়া থেকে কাটা শুরু করে। তো কাটতে কাটতে সত্যি গাছটি কাটা হয়ে যায়। গাছ কাটার পরে গাছটি যখন ঠাস করে মাটিতে পড়ে, বড় একটা শব্দ করে, তখন সকলে দেখে গাছের ভেতর থেকে অসংখ্য শত শত কাক বের হয়ে কা করতে করতে ওই হাজী সাহেবের বাড়ির চারদিকে কিছু সময় চক্কর দেয়। তারপর কাকগুলো উড়তে উড়তে একদিকে চলে যায়। ওখানে আরো মানুষজন ছিল, তারা বলে, আশ্চর্য, এই গাছে তো কখনো কাক বসতে দেখিনি, এতগুলো কাক কোথা থেকে আসলো? তখন ওই ফকিরও বলে, আমিও তো উপরে উঠলাম, কোনো কাক তো দেখলাম না। ওই ফকির একটু চিন্তায় পড়ে যায়। যাই হোক, গাছ তো কাটা হয়ে গেছে, ওই ফকির তো চলে যায়। কিন্তু সে যখন চলে যাচ্ছে, তখন ওই যে সুফিয়া, যেই মেয়েটি যে ওই কম বয়সে গাব গাছে যে সুইসাইড করেছিল, তো ওই সুফিয়ার যে স্বামী, সে চিন্তা করে যে এই গাব গাছ তো এমনিতেই ভয়ানক, এমনিতেই মানুষজন ভয় পায়, এই গাছটি কেউ কাটতেও চায় না। তো এই তো সুযোগ, ফকির যেহেতু ওই গাছ কেটে ফেলছে, তো এটাও কাটবে। তখন বলে, এই তুই যাচ্ছিস, তাহলে এই গাছটাও কেটে দিয়ে যা। তখন সে কি করে, সে ওই গাছটি কেটে ফেলে। আর ভয়ানক ঘটনা শুরু কিন্তু এখান থেকেই। ওই যে ফকির যে গাছ কাটতে গিয়ে ব্যথা পেয়েছিল, উপর থেকে পড়ে গিয়েছিল, এরপর থেকে সে আর হাঁটতে পারে না, একদম বিছানায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। ওয়াশরুমে যেতে গেলেও খুব কষ্ট পায়, আস্তে আস্তে লোকের সহযোগিতা নিয়ে যেতে হয়, এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবং শুকাতে শুকাতে এমন একটা অবস্থা হয়ে যায়, তার শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না, এবং তার শরীরে ভয়ানক ব্যথা, এবং এমন ব্যথা, সে ব্যথায় ছটফট করতে করতে এভাবে কিন্তু ৩ মাস কেটে যায়। সবাই চিন্তা করে যে যেহেতু উপর থেকে পড়ে গিয়েছিল, হাড়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকমটা হতে পারে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তার রোগ ধরা পড়ে না। তো এরপরে কি হয়, ওনাকে একটা কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ বলে যে আমি তো ঠিক বুঝতে পারছি না, একজন ভালো হুজুরের সন্ধান দিয়ে বলেন, তার কাছে নিয়ে যাও, উনি ভালো করে বলতে পারবে। তখন ওই সময় এক বড় বুজুর্গ ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব তাকে দেখার পর কিছুক্ষণ চুপ করে থেকে বলছে যে, তুমি তো মিয়া খুব বাড়াবাড়ি করছো,
তুমি স্বপ্নে দেখো নাই যে কেউ তোমাকে বলছে যে গাছটা না কাটতে, তুমি তারপরও গাছটা কাটতে যাচ্ছ? কেন গাছটা কাটতে গেলা? বলে যে আমি আসলে ঠাট্টা তামাশা করে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গাছটা আমি কাটব। কেউ যেহেতু কাটতে পারেনি, গাছটা যদি আমি কাটি আমার নাম হবে। তখন ওই হুজুর বলে, এখন তো তোমার নাম মরুক, তোমার তো জান নিয়ে টানাটানি। কারণ হলো ওই গাছে হাজী সাহেবের অনেক জিন থাকতো, যারা খুবই ভালো, নামাজ কালাম পড়া, পরহেজগার জিন। হাজী সাহেব যখন মারা যান, মারা যাবার পর অনেক জিন ওখান থেকে চলে যায়, কিন্তু কিছু জিন থেকে যায় যারা হাজী সাহেবকে খুবই সম্মান করত, শ্রদ্ধা করত। সকলেই করত, কিন্তু কিছু জিন খুব বেশি করত। তারা চিন্তা করে যে পরিবারের যেন ক্ষয়ক্ষতি না হয়, এজন্য আমরা থেকে যাই। কিন্তু পরিবারের সদস্যরা তারা যখন ওই গাছটি কাটার উদ্যোগ গ্রহণ করে, তখন ওই জিনেরা নাকি নিজেরা আলোচনা করে যে ওদের পরিবারকে আমরা পাহারা দিব, ওরাই আমাদেরকে বাস্তুহারা করে ফেলছে, গাছটা কেটে ফেলছে। তখন ওরা বলে, তাহলে ওকে স্বপ্ন দেখাও যাতে না কাটে। স্বপ্ন দেখানোর পরেও গাছটি কাটার সিদ্ধান্তে অটল থাকে। তখন ওই কাঠুরিয়াদেরকে স্বপ্ন দেখায়, কাঠুরিয়ারা আসে না। কিন্তু হাজী সাহেব ওই জিনদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিল যে আমার ইন্তেকালের পরে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি বা তোমাদেরকে যেভাবে মহব্বত করি, তোমরা যেভাবে আমাকে মহব্বত করো, আমার সন্তানরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না, এবং অন্য আমার সন্তানরা ছাড়াও আমার আত্মীয় স্বজনরা বুঝবে না। তাদের দ্বারা তোমরা মনে কষ্ট পেতে পারো, কিন্তু আমাকে কথা দাও তোমরা তাদের কোনো ক্ষতি করবে না। এবং প্রত্যেকটা জিনের কাছ থেকে হাজী সাহেব প্রতিশ্রুতি নিয়েছিল, ওয়াদা নিয়েছিল যে যত যাই কিছুই ঘটুক না কেন, ওই জিনদের সাথে বা জিনদের ইচ্ছার বিরুদ্ধে ওই জিনগুলো কারো কোনো ক্ষতি করবে না। মূলত এই প্রতিশ্রুতির কারণেই ওই জিনেরা কারো কোনো ক্ষতি করছিল না, শুধু স্বপ্নই দেখাচ্ছিল। ওই ফকির যখন উঠেছিল, জাস্ট তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর ওই ফকির যখন উঠেছিল, তখন যে কান্নার শব্দ ছিল, এটা মূলত জিনেরই কান্না। তারা এখানে থাকতে পারবে না, চলে যেতে হবে, এই চিন্তা করে তারা কাঁদছিল। আর ওই যে কাকগুলো, ওই কাকগুলো মূলত জিন ছিল। তারা যেমন কা কা করে চারদিকে চক্কর দিয়েছিল, তারা মূলত হাজী সাহেবের বাড়িকে বিদায় জানিয়েছিল, এবং তারা আর ফেরত আসেনি। এখন প্রশ্ন হলো যে তাহলে এই যে ফকির, সে শুকিয়ে যাচ্ছে, তার এই অবস্থা হলো কেন? তাই যদি হয় যে কারো ক্ষতি করবে না হাজী সাহেবকে ওই জিনগুলো ওয়াদা করেছে, তাহলে কেন এর এই অবস্থা হচ্ছে? প্রিয় লিসেনার্স, ওই জিনদের কারণে কিন্তু এই ফকিরের এই অবস্থা হয়নি। এই হাজী সাহেবের গাছ কাটার জন্য কিন্তু ফকিরের এই অবস্থা হয়নি, হয়েছে অন্য কারণে। সেটি হলো ওই হাজী সাহেবের গাব গাছ কেটে যখন ওই সুফিয়া যেই গাব গাছে গলায় দড়ি দিয়েছিল, ওই গাছটি যখন কেটেছে, ওই গাছে ওই যেই দুষ্টু জিনকে বন্দি করে রাখা হয়েছিল, ওই জিনটি তখন মুক্ত হয়ে যায়, এবং ওই জিনটি মূলত এই ফকিরকে ক্ষতি করেছে, মানে তার এই অবস্থা করে দিয়েছে। আর এই কারণে সে আরও সপ্তাহধারে ভুগতে ভুগতে মারা যায়। তো ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা আরও আছে। এরপর আরও বেশ কিছু বছর কেটে যায়, কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যার সূত্রপাত হয় আরেকটা বিষয়কে কেন্দ্র করে। ওই যেই বাড়িটা, মানে সুফিয়া যেই বাড়ির বউ ছিল আর কি, ওই বাড়ির ওই লোকজনদের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই বাড়ির বড় ছেলে, তার নাম হচ্ছে বাবু মিয়া। ওই বাবু মিয়ার বিয়ের কথাবার্তা হয়, বিয়েও হয়। বিয়ে করে বউ তাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের সমাজে যেটা হয় যে বিয়ে করে যখন বাপের বাড়ি থেকে বউ চলে আসে, তখন আসার পরের দিন বা তার পরের দিন বা একটা নির্দিষ্ট দিনে ওই মেয়ের বাড়ির লোকজনদেরকে দাওয়াত করা হয়, তারা আসে। তারা আসার পর আবার স্বামীসহ বউ নিজের বাপের বাড়িতে যায়। এটাকে আমরা ফিরানি বলি, নাইর বলি, বা এরকম কিছু শব্দ আছে। কিছু শব্দ মানে এই টাইপের বিভিন্ন অঞ্চলে এই ধরনের শব্দগুলো প্রচলিত থাকে আর কি। তো কি হয়েছে, ওই বাবু মিয়ার বিয়ের পরে তার শ্বশুরবাড়ির লোকজন আসছে ওই বাড়িতে অনুষ্ঠান। তারপর অনুষ্ঠান শেষ, তখন ওই বউ স্বামীসহ, মানে ওই বাবু মিয়া সহ ওই বউয়ের বাড়িতে চলে যায়, মানে বাবু মিয়া তার শ্বশুর বাড়িতে যায়। এদিকে বাড়িতে বাবু মিয়ার আত্মীয় স্বজনরা আছে, মা বাবা এরা আছে আর কি। ওদিকে কি হয়েছে, কিছু মানুষ খাওয়া দাওয়া করে বিভিন্ন ময়লা আবর্জনা কি করেছে, ওই যে গাব গাছটি যেখানে ছিল ওখানে নিয়ে ফেলেছে। যখন বাবু মিয়ার মা বাবা রাত্রে ঘুমিয়েছে, রাত তখন আনুমানিক কয়টা এটা ঠিক বলা যায় না, হয়তো বা 1টা 2টা এরকমটা হতে পারে। তো সারাদিন যেহেতু অনেক পরিশ্রম করেছিল, ঘুম ঘুম এসেছিল তাদের। তো রাত্রে দুজন একত্রে ফিল করছে, একজন আরেকজনকে বলছে যেই শরীরটা এরকম চেপে আসছে কেন, মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে। তখন তার পাশে শোয়া তার ওয়াইফও বলছে, হ্যাঁ আরে আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু আর উঠতে পারছে না। ঘরের এক কোণায় কিন্তু আলতো করে হারিকেন জ্বালানো ছিল। ওই হারিকেনের আলোতে তারা দেখতে পায় সাপের মতো কিছু একটা তারা দেখছে, সেইটা তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে, এবং সেইটি সাপের মতো ওরকম আঠালো না, মানে খসখসে না বা এরকম জ্বলিও না, কিন্তু মনে হচ্ছে চুল দিয়ে সমস্ত শরীরকে পেঁচিয়ে রাখা হয়েছে এবং আস্তে আস্তে শরীরটাকে আরও চাপ দিচ্ছে। তখন তারা বুঝতে পারে যে দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বের মাথার চুলই বড় হয়ে তাদের শরীরকে পেঁচিয়ে রেখেছে। আর ওই অবয়বের চোখ দুটো মনে হচ্ছে যে লাইটের মতো জ্বলজ্বল করছে,
লাল লাল চোখ কিন্তু লাইটের মতো জ্বলজ্বল করছে। তখন ওইটি বলে হচ্ছে যে তোরা অনেক ভালো মন্দ খেলি আর ময়লা আবর্জনা আমার গায়ের উপর ফেললি, এত কিছু আয়োজন করলি, আমাকে কিছু দিয়েছিস? দিসনি তো? এইবার বল কেমন লাগে। তখন ওই অবয়বটি কি করে, ওই চুল দিয়ে তো পেঁচিয়ে ধরে রেখেছিল, মানে সজোরে আশ্রে ফেলে দেয় ওই দুইজনকে খাটের উপর থেকে নিচে। তারা ওখান থেকে নিচে পড়ে ওই চুলের বাঁধন তাদের শরীর থেকে তখন আবার খুলে গিয়েছে। দুইজন কোনো মতে তাড়াতাড়ি করে দরজা দিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছে। ওদিকে তারা বের হওয়ার পরপরই দেখে যে উঠোনে বড় বড় আকৃতির 15-20টা কুকুর দাঁড়িয়ে আছে এবং ওই কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করছে এবং এগুলো কোনো স্বাভাবিক কুকুরের আকৃতিতে ছিল না, অনেক বড় বড় আকৃতিতে ছিল। আর ভেতর থেকে ধুমধাম আওয়াজ এবং তারা দেখতে পায় যে খাট ভেঙে ওই ভাগড়া অংশগুলো ওই দরজা দিয়ে ওই অবয়বটি ছুঁড়ে ছুঁড়ে তাদের দিকে, মানে ওই হাজব্যান্ড ওয়াইফের দিকে মারছে, যদিও তাদের গায়ে লাগেনি। এই ঘটনা ঘটছে, ওনারাও তো চিৎকার চেঁচামেচি করছে। তখন কি হয় যে ওরা দুইজন ক্ষমা চায় যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকমটা আর হবে না। তখন বলে যে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম, আগামীকালকে একটা খাসি যেখানে ময়লা ফেলেছিলি, যেখানে গাব গাছটা ছিল ওইখানে রেখে আসবি আগামীকালকে রাতের বেলা, তাহলে ক্ষমা করে দিব। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপরে ওই কুকুরগুলো হঠাৎ করে মিলিয়ে যায় এবং ওই অবয়বটিও বাতাসের সাথে মিলিয়ে যায়। সত্যিই তারা পরের দিন এই কাজটি করেছিল এবং ওই খাসির কিন্তু আর অস্তিত্বও পাওয়া যায়নি, যে কোথায় গেল, কে নিল, এটা জানা যায় না। এখানে একটা অদ্ভুত বিষয় হলো, এই যে কুকুর চিৎকার চেঁচামেচি করলো, তারা চিৎকার চেঁচামেচি করলো, এই যে খাটটাট ভেঙে ফেললো, ধুমধাম শব্দ হলো, আরেকটি ব্যাপার হয়েছিল, সেটি হলো ওই যে ঘর, তার যে ছোট্ট ঘরে থাকে, এই ঘরটিও মানে এক পাশ থেকে ধাক্কা দিয়ে মানে কাত করে ফেলে দিয়েছিল। তারপরে মূলত ক্ষমা চেয়েছিল আর কি। তো এই যে এত ঘটনা ঘটে গেল, আশেপাশের প্রতিবেশীরা কিন্তু কোনো শব্দই পায়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর আরেকটা মজার ব্যাপার হলো, এই যে যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এই যে তারেক রহমান ভাই, উনি এবং ওনার বন্ধু যেই রাতে এই ঘটনাটি ঘটেছে, ওই সময় তারা কোনো জায়গা থেকে ফিরছিলেন, অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার সময় এই যে বাবু মিয়াদের বাড়ি, মানে বিয়ে বাড়ি যেটা, যখন ওটার কাছাকাছি এসেছে, তখন তারা নাকি দেখে যে বাঁশঝাড়ের ভেতর থেকে 15-20টা বড় বড় কুকুর বের হয়ে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে। তারা বলে যে কি ব্যাপার, এতগুলা কুকুর, এত বড় বড় কুকুর কোত্থেকে আসলো, আর ওদিকে বাবু মিয়াদের বাড়ির দিকে যাচ্ছে, ঘটনা কি? ওরা জাস্ট এতটুকুই দেখেছিল, আর কিছু দেখেনি। পরের দিন তারা এই সমস্ত বিষয় জানলে তখন তারা বলে যারে এই কুকুরগুলোকে তো আমরাও দেখেছিলাম। তো যাই হোক, এরপর থেকে তেমন কোনো ঘটনা এখনও ঘটছে কিনা, যদিও তারেক রহমান ভাই আমাকে লিখে পাঠাননি। তো এটিই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের কেমন লেগেছে ঘটনাটা, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।